হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসি একাডেমি বেলুর মঠ। আজকে আমরা প্রেসিডেন্টের যে পার্ট 3 সেটা নিয়ে ডিসকাস করা শুরু করব, যেখানে আমরা প্রেসিডেন্টের পাওয়ার ডিটেলসে আলোচনা করব এবং প্রেসিডেন্টের পাওয়ারসগুলো আমরা বুঝে নেব। প্রথমে আমরা শুরু করছি প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে। দেখো, এক্সিকিউটিভ মানে হলো প্রেসিডেন্টের কী কী শাসনতান্ত্রিক ক্ষমতা রয়েছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমাদের যে ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা প্রেসিডেন্টের পার্ট 1-এ আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউনিয়ন এক্সিকিউটিভের প্রথম যিনি ইউনিয়ন এক্সিকিউটিভে আছেন তিনি হবেন ভারতবর্ষের প্রেসিডেন্ট। তার নিচে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট, তার নিচে রয়েছেন প্রাইম মিনিস্টার, তার নিচে রয়েছেন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার এবং তার নিচে রয়েছেন এজিআই মানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারত সরকারের যিনি মেনলি বিভিন্ন আইনি পরামর্শদাতা বা বিশেষজ্ঞ, যিনি আইনি বিভিন্ন পরামর্শ অ্যাডভাইস দেন ভারত সরকারকে। তো আমাদের দেশে এই যে ইউনিয়ন এক্সিকিউটিভ, এই যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিন্তু প্রেসিডেন্টের নামে চলে। তো মাথায় রাখতে হবে যে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভের হেড যদি জিজ্ঞেস করা হয় কে, আমরা বলবো ইউনিয়ন এক্সিকিউটিভের হেড কিন্তু প্রেসিডেন্ট, হেড অফ ইউনিয়ন এক্সিকিউটিভ। হ্যাঁ, এটা ঠিকই যে এটা পেন অ্যান্ড পেপার হেড, তিনি নামমাত্রই প্রধান, কিন্তু তবুও হেড অফ ইউনিয়ন এক্সিকিউটিভ যদি বলা হয় আমরা কিন্তু প্রেসিডেন্টকেই বলবো, বা এটাকে আমরা বলতে পারি প্রেসিডেন্টের নামে আমাদের দেশটা চলে। আমাদের একটা আর্টিকেল আছে, আর্টিকেল 77, সেখানে কিন্তু পরিষ্কার করে মেনশন করা আছে যে প্রেসিডেন্টের নামে আমাদের দেশটা চলে। অর্থাৎ আমাদের যে দেশটা চলছে, আমাদের যে ইউনিয়ন এক্সিকিউটিভ চলছে, সেটা কার নামে চলছে? সেটা প্রেসিডেন্টের নামে চলছে। কিন্তু তার মানে এটা নয় যে প্রেসিডেন্ট সমস্ত দায়িত্ব নিজে থেকে পালন করছেন। আলটিমেট প্রেসিডেন্ট যা করছেন, প্রেসিডেন্টের যা যা এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্ট এনজয় করেন, সেটা কিন্তু সবই প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের যে এড এবং অ্যাডভাইস সেই অনুযায়ী প্রেসিডেন্টকে করতে হয়। তাহলে এইটা হলো রিয়েল এক্সিকিউটিভ। যদি জিজ্ঞেস করা হয় রিয়েল এক্সিকিউটিভকে, আমরা বলবো মেনলি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য যে সমস্ত মন্ত্রী পরিষদ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার রয়েছেন, যাকে হেড করছেন প্রধানমন্ত্রী, সেটা। এবং এদের যে এড এবং অ্যাডভাইস সেই অনুযায়ী চলতে হচ্ছে প্রেসিডেন্টকে, যেটা আমি অলরেডি বলেছি, যেটার কথা মেনশন করা আছে আমাদের সংবিধানের আর্টিকেল 74 ক্লজ 1-এ। তো এই হলো মোটামুটি ইউনিয়ন এক্সিকিউটিভের বেসিক। তাহলে আমি যদি বলি আমাদের দেশের ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে আমরা বুঝি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। তো মেন এক্সিকিউটিভ, যে যদি বলি মেন এক্সিকিউটিভ, হেড অফ দ্য এক্সিকিউটিভ, তিনি কিন্তু আমাদের দেশের প্রেসিডেন্ট। কিন্তু হেড অফ দ্য এক্সিকিউটিভ হলেই যে তিনি রিয়েল এক্সিকিউটিভ হবেন এমন তো নয়। মেন যেটা ডিসিশান, যেগুলো পলিসি, সেগুলো কিন্তু প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারই নিচ্ছেন এবং তাদের এড এবং অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্টকে কাজ করতে হচ্ছে। কারণ প্রেসিডেন্ট হলো ডিজিওর হেড, নমিনাল হেড, এবং প্রধানমন্ত্রী হলো ডিফ্যাক্টো হেড বা রিয়েল হেড। তাই আলটিমেট এটাই হলো, এই যে প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, এটা হলো রিয়েল এক্সিকিউটিভ, আর হেড অফ দ্য এক্সিকিউটিভ ইজ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নামে দেশটা চলছে, আর্টিকেল 77-এ বলা আছে, এবং আর্টিকেল 74 ক্লজ 1-এ বলা আছে প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী ভারতবর্ষের হেড অফ দ্য এক্সিকিউটিভ তার কাজ করছেন। তাই হেড অফ দ্য এক্সিকিউটিভ ডেফিনেটলি প্রেসিডেন্ট, কিন্তু সেটা একটা নমিনাল পোস্ট, এটা একটা নমিনাল হেড, এটা পেন অ্যান্ড পেপার হেড, এটা ডিজিওর হেড, আর ডিফ্যাক্টো হলো অবশ্যই প্রধানমন্ত্রী, ডিফ্যাক্টো হেড বা রিয়েল হেড। এই হলো মোটামুটি বলার। এবং আমরা এবার চলে আসি এক্সিকিউটিভ ফাংশানে। এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ বিন ভেস্টেড টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যেটা আর্টিকেল 53-তে পরিষ্কার বলা আছে। তাহলে আর্টিকেল 53-তে বলা আছে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের কথা। নেক্সট দেখো, এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইজ কন্ডাক্টেড ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নামে আমাদের দেশটা চলছে, প্রেসিডেন্টের নামে সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন এক্সিকিউটিভ সেটা যার নামে চলছে সেটা হলো প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে যে কোনো এক্সিকিউটিভ অ্যাকশন সেটা কিন্তু প্রেসিডেন্টের নামে কন্ডাক্ট হচ্ছে, যেটার কথা আর্টিকেল 77-এ বলা আছে। হি অ্যাপয়েন্টস প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার। প্রথম যে এক্সিকিউটিভ পাওয়ার সেটা হলো
আমাদের যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে সমস্ত মন্ত্রী তাদেরকে অ্যাপয়েন্ট করছে কে না আমাদের প্রেসিডেন্ট। এটা হলো ডেফিনেটলি তার একটা এক্সিকিউটিভ পাওয়ার। নেক্সট আমি যদি চলে যাই, হি অ্যাপয়েন্টস অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটা কথা আমি একটু আগেই বলছিলাম, ভারতবর্ষের যিনি সমস্ত ব্যাপারে আইনি পরামর্শদাতা, সেই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা আর্টিকেল 76-এ বলা আছে। সেই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কিন্তু কার কথায় করে সেটা হলে কিন্তু তোমাদেরকে এই যে ছবিটা সেটা মাথায় রাখতে হবে, যে প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার যে এড এবং অ্যাডভাইস দিচ্ছে সেই অনুযায়ী প্রেসিডেন্ট কাজ করছে। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে হবে, সিএজি কে হবে, ইলেকশন কমিশন কে হবে, ইউপিএসসির চেয়ারম্যান কারা হবে, ইউপিএসসির মেম্বার কারা হবে, সেগুলো সব কিন্তু ঠিক করে দিচ্ছে প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। সেই অনুযায়ী প্রেসিডেন্ট কিন্তু এদেরকে অ্যাপয়েন্ট করছে। তাই আমরা দেখছি যে কনস্টিটিউশনে বলা আছে সিএজিকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। অন্যান্য রাজ্যের গভর্নরদের অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। কিন্তু সবগুলো সে করছে প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী। এটাই হলো এখানে বোঝার। নেক্সট দেখো যেটা বলা হয়েছে, হি অ্যাপয়েন্টস গভর্নর অফ দ্য স্টেট। আমাদের 28টা রাজ্যে যে গভর্নর থাকেন, যে রাজ্যপাল থাকেন, তাদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। সিএজির কথা আমাদের দেশের কনস্টিটিউশনের আর্টিকেল 148-এ বলা আছে। তো সিএজিকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স, অর্থাৎ আমাদের যে সমস্ত ইলেকশন কমিশনার্স তাদেরকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার্স অফ ইউপিএসসি, ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য যে মেম্বার তাদেরকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। ফাইন্যান্স কমিশন, এদেরকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। তাহলে এগুলো সবই প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ছে, কিন্তু প্রেসিডেন্ট যাবতীয় যা কাজ করছে সেগুলো কিন্তু প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট করছে। নেক্সট দেখো যেটা বলা হয়েছে, হি ক্যান অ্যাপয়েন্ট অ্যান ইন্টারস্টেট কাউন্সিল টু প্রমোট সেন্টার স্টেট অ্যান্ড ইন্টারস্টেট কোঅপারেশন। অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনশিপকে যাতে আরও ভালোভাবে চালিয়ে নেওয়া যাওয়া যায় তার জন্য ইন্টারস্টেট কাউন্সিলের কথা কিন্তু আমাদের আর্টিকেল 262-তে বলা আছে। 1990 সালে আমাদের দেশে ইন্টারস্টেট কাউন্সিল তৈরি হচ্ছে। তো সেই ইন্টারস্টেট কাউন্সিল তৈরি করতে পারে কে? না অবভিয়াসলি প্রেসিডেন্ট। যদিও ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার পদের অধিকার বলে ইন্টারস্টেট কাউন্সিলের চেয়ারম্যান এবং আমাদের যে নীতি আয়োগের চেয়ারম্যান হয়েছেন। অ্যাপয়েন্টস দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরি। আমরা জানি আমাদের যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট সরাসরি তো কন্ট্রোল করবে না, প্রেসিডেন্টের সেই সময়ও নেই। জেনারেলি প্রেসিডেন্ট কি করে? প্রেসিডেন্ট একজন অফিসারের মাধ্যমে ইউনিয়ন টেরিটরিগুলোকে কন্ট্রোল করে। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বলি লেফটেন্যান্ট গভর্নর, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটর, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বলি চিফ কমিশনার। এদেরকে অ্যাপয়েন্টও কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট করে, কিন্তু সেটাও নিজে থেকে করতে পারে না। প্রেসিডেন্ট আলটিমেট যা করে সবই করে প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের এড এবং অ্যাডভাইস অনুযায়ী, যেটা আমি আগেও বলেছি, আমি বারবার সেটা রিপিট করছি যাতে তোমাদের মাথায় সেটা বসে যায়। নেক্সট দেখো আমরা পড়ব প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার। প্রেসিডেন্টের আইন সংক্রান্ত যে ক্ষমতা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, এক্সিকিউটিভ পাওয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো লেজিসলেটিভ পাওয়ারে যেটা বলা আছে, প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। আর্টিকেল 79 পার্লামেন্টের কম্পোজিশনে বলা আছে প্রেসিডেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। নো বিলস বিকাম অ্যান অ্যাক্ট উইদাউট সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া known as assent on the bill by the president of India। দেখো খুব সিম্পল ব্যাপার, আমরা প্রথমে একটা বিল ইন্ট্রোডিউস করছি পার্লামেন্টে। বিল মানে কি? বিল মানে হলো একটা লিখিত প্রপোজাল, ড্রাফট প্রপোজাল। কিসের জন্য? ফর ল। কোনো একটা আইন তৈরির লিখিত প্রপোজাল হলো এই বিল। তারপর বিলকে আমি কি করছি? বিলকে আমি প্রথমে ফার্স্ট হাউসে পাস করাচ্ছি। এটা লোকসভা হলে সেকেন্ড হাউস হবে রাজ্যসভা, ফার্স্ট হাউস যদি রাজ্যসভা হয় সেকেন্ড হাউস হবে লোকসভা। দুটো হাউসে পাস করার পর এই বিলটা আলটিমেট চলে যাচ্ছে কার কাছে? না বিলটা চলে যাচ্ছে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে এখানে কিছু অপশান আছে অ্যাজ পার আর্টিকেল 110। প্রেসিডেন্ট
কি করতে পারে, প্রেসিডেন্ট সেই বিলে সই করতে পারে। প্রেসিডেন্ট যদি সাইন করে দেয়, যদি সই করে দেয়, অ্যাসেন্ট দিয়ে দেয়, তাহলে এটা কি হবে, অ্যাক্ট হয়ে যাবে, অর্থাৎ আইনে পরিণত হবে। এছাড়া প্রেসিডেন্ট যেটা করতে পারে, প্রেসিডেন্ট বিলটাকে রিজেক্ট করতে পারে, প্রেসিডেন্ট বিলটাকে সই নাও করতে পারে। এটাকে আমরা বলছি উইথহোল্ড, এটাকে আমরা বলছি উইথহোল্ড। ঠিক আছে, এগুলো প্রেসিডেন্টের ভেটো পাওয়ারের মধ্যে পড়ে, যেটার কথা প্রেসিডেন্ট আমি এখানে 110 বলে ফেলেছি। এটা 110 হবে না, এটা হবে 111। 110 হলো আমাদের মানি বিল, 111। তো প্রেসিডেন্ট সই করে বিলটাকে আইনে পরিণত করতে পারে, প্রেসিডেন্ট রিজেক্ট করে দিতে পারে, সেটাকে আমরা বলি উইথহোল্ড। ঠিক আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি একটা নামও দিয়েছি, ইনফ্যাক্ট এটাকে আমরা বলছি অ্যাবসোলুট ভেটো। এটাকে আমরা বলছি অ্যাবসোলুট ভেটো। যদি প্রেসিডেন্ট সই না করে বিলটাকে রিজেক্ট করে দেয়, সেটাকে বলা হয় অ্যাবসোলুট ভেটো। এছাড়া প্রেসিডেন্ট যেটা করতে পারে, প্রেসিডেন্ট রিটার্ন দ্য বিল টু পার্লামেন্ট। প্রেসিডেন্ট কি করতে পারে, প্রেসিডেন্ট পার্লামেন্টকে বিলটা রিটার্ন করে দিতে পারে। কেন, যাতে সেটাকে আবার পার্লামেন্ট রিকনসিডার করে। এটাকে পার্লামেন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যখন পার্লামেন্ট যখন বিলটা পাঠাবে, প্রেসিডেন্ট কিছু সাজেশন দিয়েছে পার্লামেন্টকে যে আপনারা এইগুলো চেঞ্জ করে পাঠান, আমি সই করে দেবো। এবার যখন পার্লামেন্ট বিলটা প্রেসিডেন্টের কাছে পাঠাচ্ছে, সেখানে পার্লামেন্ট উইথ সাজেশন অর উইদাউট সাজেশন বিলটা যখন প্রেসিডেন্টের কাছে পাঠাবে, তখন প্রেসিডেন্টকে কিন্তু সই করতেই হবে। এই যে ভেটো পাওয়ারটা, এটা প্রেসিডেন্টের রয়েছে। এটাকে আমরা বলি, এই যে ভেটো পাওয়ারটা, এটাকে আমরা বলি সাসপেন্সিভ ভেটো, যেটা মানি বিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিন্তু অন্যান্য বিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যদিও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টকে সই করতেই হবে, সেখানে এই সাইন ছাড়া বাকি অপশানগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971-এ এমনটাই বলা আছে। এবং আরেকটা যেটা হতে পারে, প্রেসিডেন্ট নট টেকিং এনি অ্যাকশান, সেটাকে আমরা বলি পকেট ভেটো। প্রেসিডেন্ট একটা বিলের ওপরে যদি কোনো অ্যাকশান না নেয়, প্রেসিডেন্ট সেটাকে রিজেক্টও করেনি, প্রেসিডেন্ট সেটাকে রিটার্নও করেনি, প্রেসিডেন্ট সেখানে সইও করেনি, এটাকে আমরা বলি পকেট ভেটো। তাহলে এই অপশানগুলো প্রেসিডেন্টের কাছে আছে। তার মানে একটা বিলকে যদি আইনে পরিণত করতে হয়, সেটা প্রেসিডেন্টের সিগনেচারের মাধ্যমে হবে। এবং এই যে ভেটো পাওয়ারগুলো, সেগুলোও তো দিনের শেষে আমাদের যে প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার, তার ভেতরেই পড়ছে। তাই বলা হচ্ছে, ভারতবর্ষের পার্লামেন্ট, যার মেন কাজ হলো আইন তৈরি করা, সেই আইন তৈরি করা পসিবলই হবে না যদি প্রেসিডেন্ট সেখানে সই না করে। এবং তাই জন্য ভারতবর্ষের পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ, একটা ইন্টিগ্রাল পার্ট করে দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট ছাড়া ভারতবর্ষের পার্লামেন্ট সম্ভবই নয়। আমি যদি আর্টিকেল 79-এ বলি যে ভারতবর্ষের পার্লামেন্টের যে কম্পোজিশন, সেখানে কি বলা আছে, সেখানে পরিষ্কার করে বলা আছে যে ভারতবর্ষের পার্লামেন্টে প্রেসিডেন্ট দেন আমাদের যে রাজ্যসভা, যেটাকে আমরা বলি কাউন্সিল অফ দ্য স্টেটস, আর লোকসভা, যেটা অরিজিনাল নাম হলো হাউস অফ দ্য পিপল। এই নিয়েই কিন্তু আমাদের পার্লামেন্টারি সিস্টেম গঠিত। অর্থাৎ আমাদের পার্লামেন্ট সিস্টেমের কিন্তু পরিষ্কার করে, আমি যদি পার্লামেন্ট সম্বন্ধে বলি, এখানটা একটু অপরিষ্কার হয়ে গেছে, একটু ঠিক করে দিই। আমি যদি একটুখানি জায়গাটা একটু পরিষ্কার করে দিই, রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেটস, লোকসভা, হাউস অফ দ্য পিপল, এই নিয়েই হলো ভারতবর্ষের পার্লামেন্ট। আর্টিকেল 79-এ কি বলা আছে, আর্টিকেল 79-এ বলা আছে কম্পোজিশন অফ পার্লামেন্ট। তাহলে দেখো, আজকে পার্লামেন্ট যতই একটা বিলকে রাজ্যসভায় পাস করুক, যতই একটা বিলকে লোকসভায় পাস করুক, যদি সেখানে প্রেসিডেন্ট সিগনেচার না করে,
তাহলে আইনটা তৈরিই হবে না। তাই প্রেসিডেন্টের ভেটো পাওয়ার এবং প্রেসিডেন্টের যে সিগনেচার করে আইন তৈরি করার ক্ষমতা, সেটা হলো প্রেসিডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট লেজিসলেটিভ পাওয়ার, প্রেসিডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট আইন তৈরি করার ক্ষমতা। তাই এটাকে এখানে আমরা অ্যাড করে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লেজিসলেটিভ পাওয়ার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট আমরা যদি চলে যাই, নেক্সট আমরা দেখছি এছাড়া আর কী কী লেজিসলেটিভ পাওয়ার আছে। প্রেসিডেন্ট ক্যান সামান অর প্রোরোগ দ্য পার্লামেন্ট অ্যান্ড ডিসলভ দ্য লোকসভা। প্রেসিডেন্ট কী করতে পারে, পার্লামেন্টকে যখন অধিবেশন শুরু হয় সেটাকে আমরা বলি সামান। প্রেসিডেন্ট পার্লামেন্টকে সামান করতে পারে, ডাকতে পারে, দুটো হাউসকেই প্রেসিডেন্ট সামান করে। এবং প্রেসিডেন্ট একটা হাউসের যখন একটা সেশন, জেনারেলি আমাদের দেশে 3টে সেশন হয়, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। এই সেশনগুলো কে যখন শেষ করা হচ্ছে, অর্থাৎ টার্মিনেশন অফ এ সেশন, সেটাকে আমরা বলি প্রোরোগ। সেটা কিন্তু প্রেসিডেন্ট করতে পারে। এবং দুটোই, প্রেসিডেন্ট যখন একটা সেশনকে শুরু করছে সামান বা একটা সেশনকে শেষ করছে প্রোরোগ, দুটোই কিন্তু মেনলি প্রেসিডেন্ট করে আমাদের প্রধানমন্ত্রী কথা অনুযায়ী। যে একটা সেশন কবে শুরু হবে, একটা সেশন কবে শেষ হবে, সেটা জেনারেলি গভর্নমেন্টই ঠিক করে, প্রেসিডেন্ট সেই অনুযায়ী সামান এবং প্রোরোগ করে। এবং আমাদের প্রেসিডেন্ট কি করতে পারে, লোকসভাকে ডিসলভ করতে পারে। আমরা জানি আমাদের লোকসভা সেটা কিন্তু প্রতি 5 বছর ছাড়া সেটা নর্মাল ডিসলভ হয়। কিন্তু যদি প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার তারা যদি রিকোয়েস্ট করে, প্রেসিডেন্ট কিন্তু তার আগেও একটা আমাদের যে হাউস সেটাকে ডিসলভ করতে পারে। এছাড়া যদি কখনো নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব পাস হয়, যদি সরকারের কাছে তার প্রয়োজনীয় যে নাম্বারস, দ্যাট ইজ 273 অ্যাবসোলিউট মেজরিটি যদি না থাকে, সেক্ষেত্রেও সরকার পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রেও প্রেসিডেন্ট লোকসভাকে ডিসলভ করতে পারে। রাজ্যসভা পার্মানেন্ট হাউস, রাজ্যসভাকে ডিসলভ করা যায় না। তাই লোকসভাকে ডিসলভ করা এবং একটা নর্মাল সেশনকে সামান এবং প্রোরোগ করা পার্লামেন্টে প্রেসিডেন্ট করতে পারে। এবং এইগুলো সবই যেহেতু পার্লামেন্ট রিলেটেড কাজ, এটাকে আমরা লেজিসলেটিভ পাওয়ার বলতেই পারি। নেক্সট দেখো যে পয়েন্টে বলা হয়েছে, হি ক্যান অলসো সামান এ জয়েন্ট সিটিং of the houses of the parliament which is presided over by the প্রিজাইডিং অফিসার। এখানে স্পিকার আমরা বলতে পারি, কারণ রাজ্যসভার যে প্রিজাইডিং অফিসার সে কিন্তু জয়েন্ট সেশনকে প্রিজাইড করতে পারে না। এটার কথা আর্টিকেল 108-এ বলা আছে। জয়েন্ট সেশন কি যদি আমি বলি, ধরো একটা পার্টিকুলার বিল সেটা হয়তো লোকসভাতে পাশ করে গেছে কিন্তু রাজ্যসভাতে সেটা ফেল করে গেছে, এমন যদি হয়। বা ধরো সেকেন্ড কেস, রাজ্যসভায় পাশ করে গেছে, লোকসভায় ফেল করে গেছে। বা ধরো থার্ড কেস, এমন হতেই পারে যে লোকসভায় পাশ করেছে, রাজ্যসভা ওটাকে পেন্ডিং করে রেখেছে। মানে সোজা কথায় আমি বলতে পারি ঝুলিয়ে রেখেছে। এবং কতদিন না 6 মান্থস হয়ে গেছে, 6 মান্থস ওভার, তখনও কিন্তু এটা রাজ্যসভা ঝুলিয়ে রেখেছে। বা এটা আলটিমেট এর ক্ষেত্রেও হতে পারে, আমাদের হয়তো রাজ্যসভা পাস করিয়ে দিয়েছে, লোকসভা এটাকে ঝুলিয়ে রেখেছে, পেন্ডিং করে রেখেছে, এবং সেটাও 6 মাস ওভার হয়ে গেছে, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আর একটা হতে পারে, সেটা হলো, আমি এখানে ফার্স্ট হাউস সেকেন্ড হাউস বলেই বলে দিচ্ছি। ধরো যেটা হয়েছে সেটা হলো ফার্স্ট হাউস এটাকে পাস করিয়ে দিয়েছে, সেকেন্ড হাউসও বলেছে পাস করাবো, কিন্তু সেকেন্ড হাউস বলেছে আমি এটা তখনই পাস করব যদি আমি কিছু সাজেশন দিচ্ছি, সেই সাজেশনগুলো যদি ফার্স্ট হাউস মেনে নেয়। এবার যদি ফার্স্ট হাউসে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ফার্স্ট হাউস মেনে নেয়, খুব ভালো কথা। যদি না মানে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একটা ডেডলক সিচুয়েশন তৈরি হবে। কারণ আমরা আলটিমেট জানি দুটো হাউসে বিলটা পাস না করালে আমরা কিন্তু বিলটাকে প্রেসিডেন্টের কাছে পৌঁছতে পারবো না। তাই এই ডেডলক সিচুয়েশনটা ভাঙার জন্য দুটো হাউসকে নিয়ে একটা যৌথ মিটিং হয়, যেখানে লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বাররা একসাথে বসে এবং এই ডেডলকটাকে ভাঙার চেষ্টা করে। এইখানে প্রিজাইডিং অফিসার হিসেবে নর্মালি স্পিকার কাজ করে, লোকসভার স্পিকার। যদি লোকসভার স্পিকার না থাকে, এ হলো ফার্স্ট চয়েস। যদি লোকসভার স্পিকার না থাকে, তাহলে সেক্ষেত্রে লোকসভার যে ডেপুটি স্পিকার, সেও জয়েন্ট সেশনে সভাপতিত্ব করতে পারে। যদি ডেপুটি স্পিকার না থাকে, তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, যদি ডেপুটি স্পিকারও না থাকে, সেই ক্ষেত্রে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান
সেও কিন্তু জয়েন্ট সেশন প্রিসাইড করতে পারে, এটা আমরা মাথায় রাখবো। তবে সবসময় আমরা এটা মাথায় রাখবো যে কোনো মতেই রাজ্যসভার যিনি চেয়ারম্যান, অর্থাৎ আমাদের দেশের যিনি উপরাষ্ট্রপতি, রাজ্যসভার যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু কোনো মতেই জয়েন্ট সেশন প্রিসাইড করতে পারবেন না। তাহলে এই হলো জয়েন্ট সেশন। জয়েন্ট সেশনকে সামনকে করে, জয়েন্ট সেশনকে ডাকে হলো প্রেসিডেন্ট, সেটার কথাও আমাদের একটা লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে আমরা বলবো। এছাড়া দেখো যেটা বলা যাচ্ছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ইস্যু অ্যান অর্ডিন্যান্স ওয়েন পার্লামেন্ট ইজ নট ইন সেশন, আর্টিকেল 123। ধরো এই যে আমি বলছিলাম একটা সেশন শুরু হচ্ছে, একটা পার্টিকুলার সেশন শুরু হচ্ছে, সেটাকে আমরা কি বললাম, একটু আগে আমি তোমাদেরকে বললাম, সেটাকে আমরা বলছি সামান। একটা পার্টিকুলার সেশন শেষ হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রোরোগ। তারপর একটা গ্যাপের পর আবার একটা সেশন সামান, একটা প্রোরোগ, আবার একটা সেশন সামান অ্যান্ড প্রোরোগ, এই মোটামুটি আমাদের দেশে চলে। তাহলে আমি যদি বলি এই যে মাঝের সময়টা যে সময়টা কোনো কাজ হচ্ছে না, এই যে মাঝের সময়টা, মানে কাজ হচ্ছে না বলতে পার্লামেন্ট বন্ধ থাকছে, সেটাকে আমরা বলি রিসেস পিরিয়ড। এই রিসেস পিরিয়ডে যদি কোনো আইন বানাতে হয়, পার্লামেন্ট তো বন্ধ, পার্লামেন্টে অনুমোদন ছাড়া তো আইন নর্মালি তৈরি হয় না, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট 123 নম্বর আর্টিকেল অনুযায়ী একটা বিলকে সে আইনে ট্রান্সফার করে দিতে পারে। এটাকে আমরা বলি অর্ডিন্যান্স জারি করা বা প্রোমালগ্যামেশন অফ অর্ডিন্যান্সেস। বাট মাথায় রাখতে হবে, যখন হাউস ওপেন হবে তার 6 সপ্তাহের মধ্যে কিন্তু বিলটাকে হাউসে পাস করে নিতে হবে, কারণ অর্ডিন্যান্স সবসময় টেম্পোরারি হয়, যেহেতু সেখানে লোকসভা রাজ্যসভার অনুমোদন থাকে না। তাই টেম্পোরারি অর্ডিন্যান্সকে পার্মানেন্ট করাটা কিন্তু ম্যান্ডেটারি। যদি সেটা পার্মানেন্ট না করা যায় তাহলে কিন্তু আলটিমেট যেটা হবে, অর্ডিন্যান্স নির্দিষ্ট সময় পর ল্যাপস করে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা আলোচনা করে নিলাম লেজিসলেটিভ পাওয়ার। এছাড়া আমি যদি বলি প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে যেটা রয়েছে, আমরা সবাই জানি প্রেসিডেন্ট ক্যান নমিনেট ম্যাক্সিমাম 12 মেম্বার্স টু দ্য আপার হাউস। রাজ্যসভা পার্লামেন্টে 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে, তারা জেনারেলি লিটারেচার, সায়েন্স, আর্টস এবং সোশ্যাল সার্ভিস থেকে বিলং করে। আর হি ডিসাইডস অন দ্য কোশ্চেন অ্যাজ টু ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট in consultation with the election commission. Normally anti-defection ডিসকোয়ালিফিকেশন যেটা আছে, অর্থাৎ দলত্যাগ বিরোধী যে ডিসকোয়ালিফিকেশন আছে, সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এটা ছাড়া যে কোনো ডিসকোয়ালিফিকেশান যে কোনো মেম্বারের পার্লামেন্টের দুটো হাউসেই, সেই ডিসকোয়ালিফিকেশান কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমে হয়, এবং প্রেসিডেন্ট ইলেকশন কমিশনের সাথে কথা বলে একজন মেম্বারকে ডিসকোয়ালিফাই করতে পারে পার্লামেন্টের কোনো আইন বা আমাদের সংবিধানে যে কথাগুলো বলা আছে, ডিসকোয়ালিফিকেশানের যে শর্তগুলো বলা আছে সেটা অনুযায়ী সেটা কিন্তু প্রেসিডেন্ট করতে পারে, এবং সেটাও প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ছে। এরপর আমরা চলে যাই নেক্সট, প্রেসিডেন্টের যেটা ফিনান্সিয়াল পাওয়ার, অর্থাৎ প্রেসিডেন্টের যে সমস্ত অর্থনৈতিক পাওয়ারগুলো রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রেসিডেন্টের যে সমস্ত ফিনান্সিয়াল পাওয়ার রয়েছে, দেখো ফার্স্ট পয়েন্ট যেটা বলেছে, প্রেসিডেন্ট শ্যাল কন্ডাক্ট দ্য ইউনিয়ন বাজেট। প্রেসিডেন্টের নামে আমাদের দেশে বাজেটটা হয়। বাজেট কথাটা আমাদের দেশের সংবিধানে বলা নেই। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্টিকেল 112। আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে প্রেসিডেন্টের নামেই আমাদের দেশটা চলে। আর্টিকেল 77-এ সেটা পরিষ্কারভাবে বলা আছে, প্রেসিডেন্টের নামে দেশটা চলানোর মানে হলো আমাদের দেশে যে সমস্ত কাজ হয় সব কিছুই প্রেসিডেন্টের নামে হয়। ঠিক সেইভাবে আমাদের দেশের বাজেট প্রেসিডেন্টের নামেই হয়, এবং ব্যাপারটা এরকমভাবেই প্রেজেন্ট করা হয় যে আমাদের দেশে বাজেটটা প্রেসিডেন্টই বেসিক্যালি প্রেজেন্ট করছে অন বিহাফ অফ প্রেসিডেন্টের হয়ে। আমাদের দেশের যে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, তিনি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে বাজেট পড়ছেন, কিন্তু আদতে সেটা নয়, কারণ প্রেসিডেন্ট যে বাজেটটার কথা আমি এখানে বলছি, সেই বাজেট বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে কিন্তু প্রেসিডেন্টের অ্যাজ সাচ কোনো ডিসিশন মেকিং রোল থাকে না। অর্থাৎ কোন ব্যাপারে সরকার খরচা করবে বা সরকারের এক্সপেন্ডিচার বা ইনকাম কী হবে, যেগুলো বাজেটে প্রপারলি লেখা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারের ডিসিশন হয়। কিন্তু
প্রেসিডেন্ট পেন অ্যান্ড পেপার হেড এবং সে যেহেতু রাষ্ট্রের প্রধান তার নামে বাজেটটা করাতে হয়, সেটাই ফিনান্সিয়াল পাওয়ার এখানে বলা আছে, যদিও এটা কোনো অ্যাবসলিউট পাওয়ার নয়। দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড বাই দ্য প্রেসিডেন্ট। নর্মালি আমাদের 3 ধরনের ফান্ড হয়, একটা হলো কনসোলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড ফান্ড এখানে সরকারের যে নর্মাল খরচা সেগুলো এই কনসোলিডেটেড ফান্ড থেকে হয়। নর্মাল খরচা মানে আমি বলতে পারি সাধারণ যারা কর্মী আছেন তাদেরকে যে স্যালারি দেয়া, পেনশন দেয়া, ঠিক আছে, এগুলো সব কনসোলিডেটেড ফান্ড থেকে হয়। এবং স্কিম রিলেটেড যে সমস্ত খরচা সেগুলো হয় কনসোলিডেটেড ফান্ড থেকে। দেন আর একটা ফান্ড হয় কন্টিনজেন্সি ফান্ড, এটাকে আমরা বলি বিপদকালীন ফান্ড। ধরো কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা আর্থকুয়েক হলো, বা ধরো আমাদের যে সাইক্লোন, বন্যা, এসব তো লেগেই থাকে আমাদের দেশে, সেই সমস্ত ক্ষেত্রে সাডেন এক্সপেন্সেস যেটা আমরা আগে থেকে জানতে পারি না, আনফরসিন সিচুয়েশনে যে এক্সপেন্ডিচার হয় সেটা কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকে হয়। এই কনসোলিডেটেড ফান্ড থেকে টাকা তুলতে গেলে প্রেসিডেন্টের একটা অনুমোদন লাগে। পরে তো এটার ক্ষেত্রেও আমাদের মানি বিল পাস করাতে হয়, কিন্তু স্পেসিফিক্যালি এখানে একটা অনুমোদন লাগে প্রেসিডেন্টের, সেটার কথা এখানে বলা হয়েছে। নেক্সট দেখো যেটা বলা হয়েছে, নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন লোয়ার হাউস উইদাউট দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মাথায় রাখতে হবে মানি বিলের ডেফিনেশন। মানি বিলের ডেফিনেশন আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 110-এ পরিষ্কার করে দেয়া আছে। পরিষ্কার করে এখানে বলা হয়েছে যে মানি বিল পার্লামেন্টের লোয়ার হাউস, সবসময় মাথায় রাখবে মানি বিলের ক্ষেত্রে কিছু স্পেশাল ফিচার থাকে। মানি বিলকে আমরা ইন্ট্রোডিউস করি আমাদের যে পার্লামেন্ট তার লোয়ার হাউসে। তাই মানি বিল যখন ইন্ট্রোডিউস করা হয় তখন কিন্তু প্রেসিডেন্টের পারমিশন ছাড়া কোনো মানি বিলকে আলটিমেট ইন্ট্রোডিউস করা যায় না। তো এটাকেও আমরা প্রেসিডেন্টের ফিনান্সিয়াল পাওয়ারের ভেতরে ইনক্লুড করে দিয়েছি। এছাড়া ফিনান্সিয়াল পাওয়ারে আমরা বলবো প্রেসিডেন্ট কনস্টিটিউটস এ ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশনের কথা কোন আর্টিকেলে বলা আছে আমি যদি বলি, ফাইন্যান্স কমিশনের কথা বলা আছে আর্টিকেল 280-তে। আফটার এভরি 5 years টু রেকমেন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউজ বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। এই যে আমাদের কেন্দ্রীয় সরকার কত টাকা রাজ্য সরকারগুলোকে বন্টন করবে, ডিস্ট্রিবিউট করবে, বা আমাদের যে ট্যাক্স যেটা কেন্দ্রীয় সরকার কালেক্ট করে সেটা কত টাকা রাজ্যগুলোকে ডিস্ট্রিবিউট করা হবে, সেটা নিয়ে যাতে কোনো ডিসপিউট না হয়, সেটা নিয়ে যাতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো প্রপার ঝামেলা না হয়, সেই জন্য কিন্তু আমাদের বলা আছে আমাদের দেশের সংবিধানে আর্টিকেল 280 অনুযায়ী আমাদের দেশে ফাইন্যান্স কমিশনকে নিয়োগ করবে প্রেসিডেন্ট, এবং ফাইন্যান্স কমিশন ডিসাইড করবে যে কোন রাজ্য কত টাকা গ্র্যান্টি নেট পাবে কেন্দ্র থেকে। এই ব্যাপারে কিন্তু কোনো ডিসপিউট হওয়ার কথা নয়, কারণ এটা একটা কনস্টিটিউশনাল বডি, আর্টিকেল 280-তে এর মেনশন রয়েছে। এই ফিনান্স কমিশন যারা আছেন বা ফিনান্স কমিশনার যারা আছেন তাদেরকে নিয়োগ করতে পারে কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট, এবং সেটাও আলটিমেট প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী হয়, কিন্তু এটাও প্রেসিডেন্টের একটা ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে পড়ছে। এছাড়া আমরা চলে যাই প্রেসিডেন্টের জুডিশিয়াল পাওয়ার। দেখো যেটা বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্যান সিক দ্য অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফর এনি ম্যাটার্স। সুপ্রিম কোর্টের থেকে প্রেসিডেন্ট কিছু অ্যাডভাইস নিতে পারে। সেই অ্যাডভাইস নেওয়ার কথা আমাদের আর্টিকেল 143-তে বলা আছে, অ্যাডভাইজারি জুরিসডিকশনের আন্ডারে চিফ জাস্টিস, অল জাজেস অফ সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি এবং অন্যান্য যারা সুপ্রিম কোর্টের জাজেস, অ্যান্ড হাইকোর্ট এবং হাইকোর্টের যারা অন্যান্য জাজেস এবং হাইকোর্টের যারা প্রধান বিচারপতি, এক্সেপ্ট অ্যাডহক জাজ, অ্যাডহক জাজ বাদ দিলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। কিন্তু তোমরা মাথায় রাখবে যে এই একটা ক্ষেত্র যেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের কোনো অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট কাজ করে না, কারণ প্রধানমন্ত্রী এবং ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট যদি জুডিশিয়াল যারা অ্যাপয়েন্টমেন্ট সেগুলো যদি করে, তাহলে কিন্তু আমাদের দেশের জুডিশিয়ারিকে আমরা নিরপেক্ষ বলতে পারবো না। তাই আমাদের দেশে যেটা নিয়ম আছে সেটা হলো কলেজিয়াম সিস্টেম। এই কলেজিয়াম সিস্টেম আমাদের দেশে শুরু হয়েছে 1993 সাল থেকে। যখন তোমাদেরকে আমি জুডিশিয়ারি পড়াবো তখন ডিটেলে আমি তোমাদেরকে কলেজিয়াম সিস্টেম বলবো। এই কলেজিয়াম সিস্টেমের মেনলি যেটা বলা আছে, প্রধান বিচারপতিকে নিয়ে আমাদের 4 জন নর্মাল যারা বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি, এই নিয়ে একটা কলেজিয়াম থাকে, গ্রুপ অফ জাজেস থাকে। তাদের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু প্রেসিডেন্টকে ঠিক করতে হয় যে জাজ কে হবে, মানে জাজকে অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টই করে, কিন্তু সেটা কলেজিয়ামের রেকমেন্ডেশন অনুযায়ী করে, সেটা কিন্তু প্রধানমন্ত্রী বা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারের রেকমেন্ডেশন অনুযায়ী করে না। এবং সেটাই হলো খুব একটা ইউনিক জুডিশিয়াল পাওয়ার। মানে আমরা এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই একটাই কাজ যেটা কিন্তু প্রেসিডেন্ট
সরকারের অনুমোদন অনুযায়ী করে না, কারণ যদি সেটা হয় তাহলে জুডিশিয়ারিকে আমরা নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো না। আর আমাদের জুডিশিয়ারি যেমন ইন্টিগ্রেটেড, তেমন আমাদের জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্টও বটে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট আমরা চলে যাই, প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ার রয়েছে কি কি না, হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স অফ ইন্ডিয়া। আমাদের যে ডিফেন্স ফোর্স, আমরা ডিফেন্স ফোর্স বলতে কি বুঝি, আর্মি, নেভি এবং আমাদের যে এয়ার ফোর্স, সেই আমাদের যে ডিফেন্স ফোর্স তার সুপ্রিম কমান্ডার হলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট। নেক্সট যেটা বলা হয়েছে, হি অ্যাপয়েন্টস দ্য চিফ অফ আর্মি, নেভি, এয়ার ফোর্স। আমরা সবাই জানি আমাদের আর্মির একজন চিফ থাকেন, নেভিরও একজন চিফ থাকেন এবং এয়ারফোর্সেরও একজন চিফ থাকেন, এবং এদের সবাইকে কিন্তু অ্যাপয়েন্ট করছে ভারতবর্ষের প্রেসিডেন্ট। হি ক্যান ডিক্লেয়ার ওয়ার অর পিস এটসেট্রা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের অ্যাপ্রুভাল নিয়ে ভারতবর্ষের প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ বা যুদ্ধবিরতি দুটোই ঘোষণা করতে পারে। এগুলো একটাও প্রেসিডেন্টের ডিসক্রিশনারি পাওয়ার নয়। আমাদের আর্মির হেড কে হবে, আমাদের নেভির হেড কে হবে, আমাদের এয়ারফোর্সের হেড কে হবে, সেটা আলটিমেট সরকার ঠিক করে, কিন্তু এদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। এটা প্রেসিডেন্টের নামে অ্যাপয়েন্টেড হয়, এদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে প্রেসিডেন্টের সই থাকে। অ্যাট দ্য সেম টাইম যুদ্ধর ক্ষেত্রেও তাই, সবই পার্লামেন্ট এবং সরকারের অনুমোদনে হয়, কিন্তু প্রেসিডেন্টের নামে ব্যাপারটা হয়, কারণ আমি আগেই বলেছি তোমাদেরকে প্রেসিডেন্টের নামে আমাদের দেশটা চলে। এইটা হলো প্রেসিডেন্টের মিলিটারি পাওয়ার। নেক্সট আমরা যেটা দেখি, প্রেসিডেন্টের 3 ধরনের এমার্জেন্সি জারি করার ক্ষমতা আছে। প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার, অ্যাকচুয়ালি আমরা প্রোক্লেম মেনলি কথাটা বলি, প্রোক্লেম। প্রেসিডেন্ট 3 ধরনের এমার্জেন্সি প্রোক্লেম করতে পারে। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, জরুরি অবস্থা, আর্টিকেল 352। একটা হলো স্টেট এমার্জেন্সি, আর্টিকেল 356। এটাকে মেনলি আমরা প্রেসিডেন্ট রুল বলে থাকি। এটাকে মেনলি আমরা রাজ্যে যেটা হয় সেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল বলে থাকি। আর একটা হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর্টিকেল 360, এটা আমাদের দেশে কখনো হয়নি। এই এমার্জেন্সি প্রেসিডেন্ট করতে পারে এবং প্রেসিডেন্ট প্রোক্লেম করতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়, আজকের দিনের যেটা নিয়ম, সেটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ যে নিয়মটা আমাদের দেশে অ্যাড হয়েছে, সেটা হলো আমাদের দেশে যখন জরুরি অবস্থা হবে, তখন জরুরি অবস্থার সময় কিন্তু ক্যাবিনেট, আমাদের যে সরকার, তারা একটা লিখিত চিঠি প্রেসিডেন্টকে পাঠাবে এবং তার রেকমেন্ডেশনে কিন্তু প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। জরুরি অবস্থা ঘোষণা করার জন্য কী কী কারণে ন্যাশনাল এমার্জেন্সি হয়, একটা হলো যুদ্ধ, একটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশন, যদি কোনো বাইরের পাওয়ার ভারতবর্ষে ঢুকে যায় বা অ্যাটাক করে, আর একটা হলো আর্মড রেবেলিয়ান। আগে ইন্টারনাল ডিস্টারবেন্সেস বলে একটা থার্ড পয়েন্ট ছিল, কিন্তু টার্মটা একটু ভেগ, ইন্টারনাল ডিস্টারবেন্সের পরপর কোনো ডেফিনেশন হয় না বলে সেটাকে আমরা রিপ্লেস করে, সেটা মিস ইউজ হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, আমরা সেটাকে রিপ্লেস করে 1978 সালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা একটা নতুন টার্ম নিয়ে আসি, সেটা হলো আর্মড রেবেলিয়ান। এই তিনটের ক্ষেত্রে জেনারেলি প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, প্রোক্লেম করতে পারে। প্রেসিডেন্ট রুল একটা রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য, সেই রাজ্য যদি সংবিধান না মেনে চলে তাহলে সেখানে প্রেসিডেন্ট রুল হতে পারে 356। আর যদি আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা সেটা যদি ভেঙে পড়ে, তাহলে আমাদের দেশে ফিনান্সিয়াল এমার্জেন্সি হতে পারে। এখনও পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়নি, ভবিষ্যতে হতেই পারে, সেটার কথা আর্টিকেল 360-তে বলা আছে। প্রেসিডেন্টের এমার্জেন্সি পাওয়ারটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাই প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার মানে হলো প্রেসিডেন্টের ক্ষমা করার অধিকার, পাওয়ার অফ ক্লিমেন্সি। Article 72 of the Constitution empowers the President to grant pardons to persons where punishment or sentence is for an offence against union law। যদি কোনো কেন্দ্রীয় আইন কেউ ভাঙে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট পার্ডন করতে পারে। আর পানিশমেন্ট অর সেন্টেন্স বাই এ কোর্ট অফ মার্শাল, অর্থাৎ যদি কোনো আর্মি কোর্ট বা মার্শাল কোর্টে থেকে কেউ কিন্তু প্রেসিডেন্টের কাছে পার্ডনিং চাইতে পারে। এবার মাথায় রাখতে হবে এই পার্ডনিং পাওয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, জুডিশিয়ারির সাথে এর কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের জুডিশিয়ারিতে, জুডিশিয়াল সিস্টেম আমি যদি বলি, তাহলে আমাদের দেশে সবচেয়ে ওপরে, সবচেয়ে নিচ থেকেই যদি আমি বলি, সবচেয়ে নিচে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্টের পরে রয়েছে হাইকোর্ট, এবং হাইকোর্টের পরে রয়েছে সুপ্রিম কোর্ট। নর্মালি আমাদের বিচার প্রথমে শুরু হয় সাবঅর্ডিনেট কোর্টে, সেখানে যদি আমি বিচার ঠিক মতো না পাই, আমি হাইকোর্টে অ্যাপিল করতে পারি।
হাইকোর্টে যদি আমি বিচার না পাই আমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। সুপ্রিম কোর্টের ওপরে আমার আর অন্য কোথাও অ্যাপিল করার জায়গা নেই, কারণ সুপ্রিম কোর্ট হলো ফাইনাল কোর্ট অফ অ্যাপিল। সুপ্রিম কোর্ট হলো ফাইনাল কোর্ট অফ অ্যাপিল, এটা আমরা মাথায় রাখবো। সুপ্রিম কোর্ট যেহেতু ফাইনাল কোর্ট অফ অ্যাপিল, তার সাথে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটাও মাথায় রাখবো যে আমাদের কাছে যদি প্রেসিডেন্ট বা গভর্নরের কাছে পার্ডানিং চাইতে হয়, প্রেসিডেন্ট বা গভর্নরের ক্ষেত্রে রাজ্যের আইন ভাঙলে গভর্নরের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি, কেন্দ্রের আইন ভাঙলে আমরা প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি। সেটা আমরা সাবঅর্ডিনেট কোর্ট থেকেও যেতে পারি, সেটা আমরা হাইকোর্ট থেকেও যেতে পারি, সেটা আমরা সুপ্রিম কোর্ট থেকেও যেতে পারি। আমাদের মনে একটা ধারণা আছে যে সুপ্রিম কোর্ট অবধি গিয়ে যদি আমরা প্রপার বিচার না পাই তাহলেই আমরা প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করি, এমনটা কিন্তু নয়। আমরা যে কোনো কোর্ট থেকে কিন্তু প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি, এটা আমরা মাথায় রাখবো। এবং এটাকে আমরা পার্ডনিং পাওয়ার বলছি, এবং প্রেসিডেন্ট কিন্তু আমাদেরকে পার্ডন করে, যদিও এর কিছু শর্ত রয়েছে। একদম ব্যাপারটা ইজিলি হয় না এবং প্রেসিডেন্ট নিজে থেকে করতেও পারে না, আলটিমেট সরকারের মাধ্যমেই ব্যাপারটা হয়। কিন্তু প্রেসিডেন্ট আমাদেরকে শাস্তি কমিয়ে দিতে পারে। শাস্তি কমিয়ে দেওয়াকে আমরা বলি কমিউটেশন। কমিউট করা, শাস্তি কমিয়ে দেওয়া। আর একটা হতে পারে আমাদের রেমিশন। সেক্ষেত্রে এটা হচ্ছে প্রেসিডেন্ট শাস্তি কমায় কিন্তু টাইপটা সেম থাকে। যেমন ধরো 15 বছরের সশ্রম কারাদণ্ড কমে হয়ে গেল 5 বছরের সশ্রম কারাদণ্ড, 500 টাকার ফাইন কমে হয়ে গেল 50 টাকা ফাইন, 5000 টাকা ফাইন সেটা কমে হয়ে গেল 200 টাকা ফাইন। বা ধরো 10 বছরের নর্মাল কারাদণ্ড হয়ে গেল 10 বছরের 3 বছরের নর্মাল কারাদণ্ড। অর্থাৎ টাইপটা সেম রেখে শাস্তি কমানোটাকে আমরা রেমিশন বলি। কমিউটেশন যে কোনো ধরনের শাস্তি কমানোকে কমিউটেশন বলে। এছাড়া যেটা হয় স্পেশাল সিচুয়েশন, যদি কেউ একজন প্রেগনেন্ট থাকে বা ফিজিক্যালি ডিসেবল থাকে, তার অনেক সময় শাস্তি কমিয়ে দিতে পারে প্রেসিডেন্ট, এবং গভর্নরও পারে, এটাকে রেসপাইট বলে। আর একটা হয় হলো ডিপ্রাইভ, যদি হঠাৎ করে শাস্তি দিয়ে দেওয়া হয় এবং যদি টাইম না থাকে পার্ডনিং চাওয়ার, সেক্ষেত্রে শাস্তির ওপর একটা স্টে অর্ডার বসিয়ে দিতে পারে প্রেসিডেন্ট, সেটাকে আমরা ডিপ্রাইভ বলি। আর একটা হয় সেটা হলো পার্ডন। এই পার্ডনটা কিন্তু গভর্নর করতে পারে না। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, শাস্তি তো কমছেই, শাস্তি কমের সাথে সাথে পুরোপুরিভাবে যে কনভিকশনটা ছিল সেটাও কিন্তু তুলে নিতে পারে প্রেসিডেন্ট। এই ক্ষমতাটা যদিও গভর্নরের কাছে নেই। স্পেসিফিক্যালি যদি কোনো কেন্দ্রীয় আইন আমরা খুব ভাঙি, সেই ক্ষেত্রে আমরা প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি, কোর্ট অফ মার্শাল থেকে প্রেসিডেন্টের কাছে অ্যাপ্রোচ করা যেতে পারে, এবং প্রেসিডেন্ট পার্ডন করতে পারে। বাকিগুলো প্রেসিডেন্ট এবং গভর্নর দুটোই করতে পারে। রাজ্যের আইন ভাঙলে আমরা গভর্নরের কাছে অ্যাপ্রোচ করি, এবং জুডিশিয়ারি সিস্টেমের সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ আলাদা। তাই জন্য বলা হয়েছে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যান্ড ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অ্যান্ড ইটস নট এ অ্যাপিল। এবং এটা একটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, এটাকে কিন্তু আমরা কোনো অ্যাপিল বলতে পারবো না। কারণ অ্যাপিল যদি আমরা বলি, আমি বারবার তোমাদেরকে বলছি, এই যে লোয়ার কোর্ট থেকে আপার কোর্টে জুডিশিয়াল সিস্টেমের ভেতরে তুমি এক কোর্ট থেকে এক কোর্টে যদি যাও, সেটাকে অ্যাপিল বলা হয়। এটাকে কিন্তু কোনো আমরা অ্যাপিল বলতে পারবো না, কারণ প্রেসিডেন্ট এই জুডিশিয়াল সিস্টেমে পড়ে না, প্রেসিডেন্টের বাইরে থাকে। ঠিক আছে, তাই জন্য এটাকে আমরা কোনো অ্যাপিল বলি না। এটার মাধ্যমে 3টি পার্ট কমপ্লিট করলাম আমরা, এবং প্রেসিডেন্টের ক্লাস আমাদের শেষ হলো। এরপরে আমরা উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, ক্লাসটা খুব ভালো করে দেখো, এবং বেলুড় মঠ ভিএসির পক্ষ থেকে আশা করি আমার এই ক্লাস তোমাদের জন্য যথেষ্ট উপকারী হবে তোমাদের এক্সামের জন্য। থ্যাংক ইউ।